নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। যারা দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু জানেন এনবিপির অনুষ্ঠান মানে যে কোনো ধরনের শারীরিক সমস্যার সমাধান, অর্থাৎ যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের দা এন্ড হতেই পারে যখন আপনি পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে এনবিপি মানে শুধুমাত্র আপনার স্বাস্থ্য নিয়ে ভাবছে না, এনবিপি মানে আপনার সৌন্দর্য নিয়েও কিন্তু ভাবে, কারণ সৌন্দর্য স্বাস্থ্যেরই কিন্তু একটা অংশ বা একটা পার্ট। যদি আপনি সুন্দর থাকেন দেখবেন আপনার মন ভালো থাকবে, আর আপনার মন ভালো থাকলে আপনার শরীর ভালো থাকবে। অর্থাৎ সৌন্দর্যের সাথে স্বাস্থ্যের কিন্তু ওতপ্রোত একটা যোগ সাজস রয়েছে। আর সৌন্দর্যের আবার দুটো ডিভিশন রয়েছে, এক তো স্কিন এবং আরেকটা হচ্ছে হেয়ার। তাই কিভাবে দীর্ঘদিন আপনি আপনার স্কিনকে ভালো রাখবেন, কিভাবে দীর্ঘদিন আপনার চুলের যত্ন নেবেন, হেয়ার ফলিং, ড্যান্ড্রফ বা চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন, সব বিষয়গুলো নিয়ে বর্তমানে কিন্তু ভাবছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা এবং স্কিন এবং হেয়ার এক্সপার্টরা। তবে যেহেতু এনবিপির অনুষ্ঠান, আজকে আমরা একটু আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা আমাদের স্কিন, কিন্তু যেটা স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কিভাবে স্কিনের যত্ন নেবেন, কিভাবে স্কিন ভালো রাখবেন, বা স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন রকমের প্রবলেম, সেটা আপনার রিচিং প্রবলেম হতে পারে, সোরিয়াসিসের মতন প্রবলেম হতে পারে, স্কিনে কোনো স্পট, কোনো দাগ এসে যাচ্ছে, এই ধরনের যে কোনো ধরনের সমস্যার সমাধানটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যা, সেটা স্কিন হোক, আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হোক, আপনারা সরাসরি ফোন করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধানটা জেনে নিতে পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে যেগুলো যোগাযোগ করতে পারেন। পাশাপাশি একটা প্রচুর প্রশ্ন আমাদের কাছে থাকে ডক্টর ভাদুরী, যেমন গরম তো মারাত্মক রকম ভাবে পড়েছে। জাস্ট আমরা বাইরে থেকে যেহেতু স্টুডিওতে ঢুকলাম, আমরা ফিল করতে পারছি বাইরের টেম্পারেচার কি পরিমাণে আমাদের উপরে আক্রমণ করছে। তো স্কিনের কি কি ধরনের সমস্যা বেড়ে যেতে পারে এই গরমে, কি কি ধরনের সমস্যার আরো বেশি সম্মুখীন আমাদের হতে পারে আর কি এই গরমে, এবং তার সমাধান সবটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাই কিভাবে গরমে আমরা আমাদের স্কিনের যত্ন নেব? দেখুন, প্রথম কথা হচ্ছে গরমকালে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে শরীর থেকে ওয়াটার লস। মানে দেখা যায় যে আমরা অনেক বেশি সোয়েটিং হয়, ঘাম হয়ে যায়, তার ফলে কি হয় যে আমাদের শরীর কষে যায় জন্য কি হয়, সেটার কিন্তু এফেক্ট আমাদের বিভিন্ন অর্গানে যেমন পড়ে, স্কিনের মধ্যেও কিন্তু পড়ে। স্কিন কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে ডিহাইড্রেটেড হতে থাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জল না খাই। আরেকটা ব্যাপার, যদি আমরা বাইরে না থেকে যদি ঘরে থাকি যেখানে আমাদের সোয়েটিং হচ্ছে না, সেখানে আমরা কি করছি, জেনারেলি আমরা এসির মধ্যে থাকছি, এবং যখনই আমরা এসিতে থাকছি তখন কিন্তু দেখা যাচ্ছে এসিরও কিন্তু আমাদের বডির যে জলটা সেটা টেনে নিচ্ছে, আর আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে একটা ড্রাই স্কিনের সমস্যা দেখা যায়। তো এখানে কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে যে আমরা যখন বাইরে বেরাবো, প্রথমত আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এসপিএফ যুক্ত আমাদের লোশন বা সানস্ক্রিন বা মানে ময়েশ্চার কি বলবো ক্রিম বা লোশন, এগুলো কিন্তু ইউজ করতে হবে যাতে সানস্ক্রিন যুক্ত, মানে এসপিএফ সান প্রোটেকশন ফ্যাক্টর বলে একটা ব্যাপার হয়, সেটা আছে, এসপিএফ আছে, এমন কোনো ক্রিম বা লোশন আমরা ইউজ করব। জেনারেলি সেটাকে সানস্ক্রিন, লোশন বা ক্রিম বলা হয়। এটা আমাদের করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার স্কিন টাইপ। যদি দেখা যাচ্ছে যে আমাদের স্কিনের মধ্যে খুব বেশি অয়েলি স্কিন, তাহলে এমন কিছু ইউজ করতে হবে যাতে আমাদের ওই লোশনটা ঘেমে বেরিয়ে নিয়ে যেতে পারে, স্কিনটাকে ড্রাই রাখতে পারে। আবার যাদের ধরুন খুব ড্রাই স্কিন, তাহলে সেখানে একটু যাতে ময়েশ্চার কন্টেন্টটা থাকে এবং যাতে স্কিনটা আরো ড্রাই না হয়ে যেতে পারে এমন কোনো কিছু লাগাতে হবে। আর একটা হচ্ছে যেটা আমাদের নর্মাল স্কিন, তার সেটা কি দুটোরই একটা ব্যালেন্স যেখানে আছে সেটাকে আমরা বলছি নর্মাল স্কিন। সেটার জন্য সেই ধরনেরই কিন্তু আমাদের প্রোডাক্টটা ইউজ করতে হবে। এটা হচ্ছে বাইরে থেকে আমি প্রোটেকশন নিলাম। সেকেন্ডলি কি করতে হবে, যাতে এই গরমকালে খুব ট্যানও পড়ে যায়, তার জন্য একটা প্রোটেকশন তো আমরা নিলাম সানস্ক্রিন দিয়ে। সেকেন্ড কি করতে হবে, ছাতা ব্যবহার করা উচিত আমাদের। দেখুন, সানস্ক্রিন যতটাই ইউজ করি না কেন, অনেক সময় দেখা যায় যে সানস্ক্রিনের এফেক্ট যেহেতু 3 ঘন্টা পর শেষ হয়ে যায়, আবার রিঅ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমরা দেখছি যে ওটা আমাদের সেই সুযোগটা নেই বা সেই সময়টা নেই করার। তখন কিন্তু যদি আমি এমনি নর্মালি সানের মধ্যে চলে যাই, মানে আউটডোরে যাই কোথাও যেখানে সূর্যের আলো খুব প্রখর, দেখা যাবে আমার কিন্তু সানটেন পড়া শুরু হয়ে গেছে। প্রথমবার প্রোটেক্টেড ছিল, কিন্তু 3 ঘন্টা পর কিন্তু আর সেই প্রোটেকশনটা নেই। তো
হয় বারে বারে ইউজ করতে হবে, না হলে কিন্তু যখনই বাইরে বেরোবো আমাদের আমব্রেলা ইউজ করা উচিত। ছাতার মতো কিন্তু খুব মানে স্কিনকে প্রোটেকশন আর কোনো কিছু দিতে পারে না, তাই ছাতাটা সবচেয়ে ভালো আমাদের ব্যবহার করা উচিত। এটা কিন্তু অনেকে কি ভাবে যে আমার ক্যারি করতে হবে, কষ্ট হবে, এইগুলোও যদি কারো না থাকে, যদি নিজের স্কিনকে আপনি ভালোবাসেন, নিজের শরীরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কিন্তু ছাতা ব্যবহার করবেন। তৃতীয়ত, আপনি যে খাদ্য খাবারগুলো খাবেন তার মধ্যে যাতে খুব জুসি মানে ফ্রুটস গুলো থাকে, মানে এই সিজনে দেখবেন অতিরিক্ত রসালো ফলগুলোই কিন্তু পাওয়া যায়, আম থেকে শুরু করে আমাদের মৌসম্বি লেবু, তারপরে যত রকম ফল দেখবেন এই সময় এই সিজনে পাওয়া যায়, সেগুলোর মধ্যে কিন্তু রস খুব বেশি। রস যেখানেই আছে সেখানে কিন্তু জলের পরিমাণটা বেশি আছে, ঠিক আছে? তো সেই জন্যই আমাদের সেই ধরনের কিন্তু ফল রেগুলার খাওয়া উচিত আমাদের শরীরের দুটো কারণে। আমাদের এই যদি যখনই ফল খাবো সেখানে কি হবে, আমার শরীর মাইক্রোনিউট্রিয়েন্টস মানে মিনারেলস, ভিটামিনস এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে। দ্বিতীয়ত, শরীরের মধ্যে জলের কোয়ান্টিটিটাও বেশি থাকবে। আর যখন শরীরের মধ্যে জল ঠিক থাকবে এবং বাইরে থেকে প্রোটেকশন নিতে পারছি, দেখবেন আমাদের স্কিনের গ্লো ঠিক থাকবে, স্কিন ড্যামেজ হবে না, এবং দেখবেন স্কিন আরো যেন যত দিন যাচ্ছে আরো বেশি সুন্দর হচ্ছে। একদম। তাহলে ঠিক গরমে এভাবে আপনার যত্ন নিতে হবে নিজের স্কিনের। আর স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তো আমাদের হতেই হয়, যেহেতু গরম পড়েছে, ট্যান হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন বা ফ্রেকলসের মতন সমস্যা আছে, এই সব কিছু নিয়ে কিন্তু ভাবছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আর সে কারণে আমাদের নতুন ডিভিশন লা এলিগেন্স, সেদিকেও কিন্তু আপনাদের নজর রাখতেই হবে, আপনাদের আলোচনা শুনতে হবে। আপনাদের স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকলে বিভিন্ন রকমের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিজের স্কিনকে দীর্ঘদিন কিন্তু ভালো রাখতে হবে। আর এই সবটা কিন্তু ভাবছে আপনাদের জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা এবং আমাদের স্কিন এক্সপার্টরা। সবটা নিয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে ফোন করুন আর কথা বলুন। কে আছেন একটু দেখে নেব। নমস্কার, কোথা থেকে বলছেন? ঠাকুরপুকুর থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? পায়ে না প্রথম ইচিং হচ্ছে, আর র্যাশ ট্যাশ উঠেছে, মশা কামড়েছিল খুব, ঠিক আছে? তারপরে থেকে তুমি ফিল করছি আর দাগ হয়ে গেছে, আর এখন পর্যন্ত পরিমাণে বেড়ে গেছে। আচ্ছা, মশা কামড়েছে আপনাকে, আপনি মানে ওটা দেখেছেন বা ফিল করেছেন, তাই তো? হ্যাঁ, তারপরে মানে প্রচন্ড করে চুলকাতে চুলকাতে এখন মানে প্রায় 6-7 মাস হয়ে গেছে। আমি দেখছি দিন দিন বেড়েই চলেছে, কি হচ্ছে, আর প্রচন্ড ফিল করছি, চুলকে দিচ্ছে ছিলে নাকি বারবার স্প্রেড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কোনো সময় কি অ্যালার্জি টেস্ট করিয়েছিলেন? না না না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, একটা খুব মজার ব্যাপার যে অনেক সময় আমরা ভাবি যে মশার কামড়ে কি অ্যালার্জি থাকে, মশা থেকেও কিন্তু অনেকের অ্যালার্জি হয়, ঠিক আছে? এটা যখন আপনি কোনো একটা অ্যালার্জি টেস্ট করছেন, স্যাড টেস্টটা করছেন, জেনারেলি যেই টেস্টটা আমরা দেখি যে কি কি জিনিসের ওপরে আমাদের অ্যালার্জি আছে, তো সেইগুলোর টেস্ট করলে কিন্তু বোঝা যায় অনেকের ক্ষেত্রে মসকুইটো থেকেও কিন্তু অ্যালার্জি হয়। এবার অ্যালার্জি হলে কি হচ্ছে, যে অনেকের ক্ষেত্রে মশা কামড় দেয়, সেই জায়গাটা ফোলে, সেটা হচ্ছে বডির একটা প্রিভেন্টিভ মেকানিজম, মানে সেই ওই ব্যাপারটাকে যাতে পুরো রক্তের মধ্যে ছড়িয়ে নেওয়া যায়। যেমনি ধরুন, আমাদের যদি কোথাও একটা খোঁচাও খাই, সেই জায়গাটা দেখবেন ফুলে ওঠে। যদি একটা পিন দিয়ে আপনার কোথাও পিন ফুটিয়ে দিই, সেখানে দেখবেন ফুলে উঠবে কিছুক্ষণ পর। মসকুইটো বাইটেরও কিন্তু দেখবেন আমাদের এগুলো ফুলে ওঠে। কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু আপনার মতো এই সমস্যাটা হয় যে ফুলে ওঠে, এবং সেখানে ধরুন আপনি নখ দিয়ে চুলকে দিলেন, হয়তো দেখা যাবে সেখানটা কেটে যায়, এবং কেটে যায় যাদের, তাদেরই দেখা যায় যে ফিউচারে ওই জায়গায় কালো দাগ পড়ে গেছে। এটা অনেকের ক্ষেত্রে, অনেক বিশেষ করে যারা খুব বেশি মশার এরিয়াতে থাকে, ছোটদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন বড় হয়ে গেছে, এমন কোনো ড্রেস পরলো যেটা ধরুন হাঁটু অবধি, বিশেষ করে হাঁটুর নিচ অবধি এই জিনিসটাই দেখা যায়, যেখানে কালো কালো স্পট হয়ে আছে। ওটা কিন্তু মশার কামড়টা, যখন ওরকম কারো অ্যালার্জি থাকে, সেটা যখন খুঁটে নেওয়া যায় তখন কিন্তু ওরকম স্পট আসতে পারে। এবার আপনার ওটা মশার, কেন জিজ্ঞাসা করলাম যে মশা থেকেই হয়েছে কিনা, কারণ এটা তো কনফার্ম করতে হবে যে মশা থেকে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে। তবে এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে, যে আপনার যে ওগুলো খুব বেশি চুল করছে, সেই চুলকনিটা যাতে বন্ধ হয়ে যায়, এবং তার পাশাপাশিতে ওই কালো দাগ যেগুলো আছে, সেই কালো দাগগুলো যাতে আস্তে আস্তে হালকা হতে থাকে, তার ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আছে। যদি কোনো মেডিসিন, ওরাল মেডিসিনের দরকার পড়ে, সেগুলো আমরা এনবিপি থেকে পাচ্ছি। আর যদি দেখা যাচ্ছে কোনো প্রসিডিওর করতে হবে, যেটার কোনো লেজার থেরাপি দিতে হবে, সেগুলো কিন্তু আমাদের লা এলিগেন্সে আছে। দুটোর কম্বিনেশনেই কিন্তু আমাদের এই ধরনের ট্রিটমেন্টগুলো হয় স্কিনের এবং হেয়ারের। তো
তো যাদের যা প্রবলেম আছে যদি সলিউশন চান তাহলে কিন্তু একবার আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন। একদম। তবে খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা আমাদের শুরু হলো, বা আলোচনার বিষয় আমরা এলাম, সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা। এখন এত পরিমাণে আমরা অ্যালার্জির সমস্যায় ফোন পাই আপনাদের, এবং অ্যালার্জির সমস্যায় আপনারা এতটা নাজেহাল, তো তার থেকে তো বের হওয়ার উপায়টা আপনাদের জানতে হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি অ্যালার্জির ট্রিটমেন্ট রয়েছে? সম্পূর্ণভাবে কি অ্যালার্জির সমস্যা থেকে আমি বের হয়ে আসতে পারি? এই সব বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু একটু আমরা ডক্টর ভাদুরীর সঙ্গে আলোচনা করব, এবং পাশাপাশি এটাও জানবো যে কত প্রকারের অ্যালার্জি হয়। মানে এই তো শুনলাম মশা কামড় থেকে নাকি অ্যালার্জি হয়, আবার শুনি কিছু খাবার থেকে অ্যালার্জি হয়, কিছু শোকার থেকেও অ্যালার্জি হয়। মানে এটা কি অ্যালার্জির বিভিন্ন প্রকারভেদ? না দেখুন, এটা কি হচ্ছে, অ্যালার্জি আমাদের শরীরে একটা কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডির একটা ডিফেন্সিভ মেকানিজম, ঠিক আছে, যে অ্যালার্জির ব্যাপারটা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইমিউনিটিটা কি করে, উল্টো কাজ করা শুরু করে, ছোট ছোট ব্যাপারগুলো ও বেশি বড় বড় ভেবে ফেলে। যেমন ধরুন একটা খাবার থেকে, সেটা হয়তো আমাদের শরীরে কি ভাবছে ও, মানে বডিকে বেশি প্রোটেক্ট করতে চলে যায়, ঠিক আছে, মানে বেশি কেয়ারিং হয়ে যায় শরীর সম্বন্ধে, এবং তখনই উল্টো পাল্টা রিয়াকশন শুরু হয়। এই যে অ্যালার্জি হলে আমরা সাধারণত কি দেখি, একটা দেখি যে হাঁচি দিচ্ছে কেউ খুব বেশি, অনেকের দেখা যাচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে নাক দিয়ে জল পড়ছে, এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে দেখি। এবং অনেকের দেখা যাচ্ছে যাদের ধরুন অ্যাজমেটিক টেন্ডেন্সি আছে, তারা অ্যালার্জির থেকে ব্রিদিং প্রবলেম চলে আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শরীরের ওপরে র্যাশ বা গোটা গোটা বা ফুলে ফুলে চাকা চাকা হয়ে যাচ্ছে, এরকম। এগুলো হচ্ছে বডির মানে প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু এটা অ্যাকচুয়ালি কি যতটা মানে সহজভাবে কাজ করা উচিত বডিতে, যদি আপনার আইজি লেভেলটা ঠিক থাকে, যে অ্যালার্জির পরিমাণটা শরীরে ঠিক থাকে, তাহলে এগুলো হবে না। যদি দেখা যাচ্ছে তার পরিমাণ বেড়ে যাচ্ছে শরীরে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো আসতে থাকে। এবং কার কিসে হবে সেটা কিন্তু ভ্যারি করে। কারো ক্ষেত্রে দেখুন হাউস ডাস্ট, মানে ঘরের মধ্যে যে ধুলোবালি থাকে, ধরুন পুরনো বই আছে সেটা ঝাড়তে গিয়ে হতে পারে, ধরুন আপনার আলমারির ওপরটা আপনি ঝেড়ে ফেলেছেন সেখান থেকে হতে পারে, বা চাদরের থেকে হতে পারে। অনেক সময় চাদরের মধ্যে ধরুন শীতকালে বেশি হয় মাইটস বলে একটা ছোট ছোট পোকার মতো থাকে, যেটা চোখে দেখা যায় না। সেগুলো যখনই আপনি শোবেন বিছানায়, ওগুলো কিন্তু আরো মরে যায়। যখন ওগুলো মরে যায়, সেগুলো কিন্তু নাড়াচাড়া করলে দেখা যায় যে আপনার হাঁচি শুরু হয়ে গেল, বা যাদের আরো বেশি হয় কি ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেল, এরকম। কিন্তু এই যে বললাম যে কারো ক্ষেত্রে মশার কামড় থেকে হতে পারে সেটা, কারো ক্ষেত্রে একটা সাধারণ খাবার হয়তো দেখা যাচ্ছে কারো ডালের থেকে আছে, মানে আমার নেই কিন্তু আপনার আছে। তো প্রত্যেক ব্যক্তির এটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, কার কিসে অ্যালার্জি আছে। এবং এই অ্যালার্জির থেকে যে সিমটম গুলো আমরা দেখতে পাই, সেটা তখনই দেখতে পাবো যখন আমাদের বডি ওভার রিঅ্যাক্ট করে ফেলে শরীরকে বাঁচানোর জন্য। ওকে, ঠিক ঠিক আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই সিমটমস গুলো কি কি, বা কি থেকে আমার অ্যালার্জি হচ্ছে, এটা আমি বুঝবো কি করে, আমি আন্দাজ করব কি করে, ধরবো কি করে, সব বিষয়গুলো নিয়ে একটু একটু করে আমরা এগোবো। তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি মিষ্টি বলছি। মিষ্টি বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান? হুম, আচ্ছা, বয়স কত? 28। কি প্রবলেম হচ্ছে? আমার মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে। ব্রণ বেরিয়ে যাচ্ছে মুখে? আচ্ছা, এটা কি ছোটবেলা থেকেই ছিল না বেশি এই এখন হচ্ছে বেশি? না, এখন বেশ হচ্ছে। আচ্ছা, গাইনির কোনো সমস্যা আছে? পিরিয়ডস নরমাল হয়? না, নরমাল হয় না। হয় না? হয় না। কোনো ডাক্তার দেখিয়েছেন এই ব্যাপারে, পিরিয়ডস এর ব্যাপারে? না, দেখাইনি। আচ্ছা, তো আপনার যেটা হচ্ছে না পিরিয়ডসটা, তো আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে, আমাদের কাছেই পাবেন, ঠিক আছে। আর আমি বলতে থাকি, আপনি শুনুন। দেখুন, যে ব্যাপারটা আছে পিরিয়ডস এর, বাচ্চাদের যেটা হয়, ধরুন টিনেজার যখন ধরুন তাদের 13 বছর বা 12 বছর, এই টাইম থেকে যখন তাদের বয়সটা বাড়তে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের এই ব্রণর ব্যাপারটা আসে। কারণ হচ্ছে আমাদের স্কিনের মধ্যে একটা গ্ল্যান্ড আছে যেটাকে সেবেসিয়াস গ্ল্যান্ড বলা হয়। এই গ্ল্যান্ড থেকে সিবাম বলে একটা রস বেরায়, এবং রসটা ভেতর থেকে স্কিনের বাইরে দিকে চলে আসার কথা। কোনো সময় যদি দেখা যাচ্ছে যে আমাদের মুখ পরিষ্কার থাকে না, সেখানে ডেড স্কিন বেশি জমা হয়ে থাকে এবং লোমকূপগুলোকে আটকে দিচ্ছে, তাহলে ওই সিবামটা মানে ওই রসটা ভেতর থেকে বাইরে বেরোতে পারে না। যেহেতু বেরোতে পারে না, সে ওখানে কি হয়, ফুলে ওঠে,
এবং যেটা পরে দেখা যায় যে তার ওই একটা লাল মতো একটা গোটা মতো তৈরি হয়, তার মাথার মধ্যে অনেক সময় দেখা যায় সাদা পুজের মতো আছে, যেটাকে টিপে দিলে একটা শ্বাস মতো বেরিয়ে যায়। এই যে শ্বাস মতোটা বেরিয়ে গেছে, ওটা জমে গিয়ে ওই সিবামটা রসটা জমে গিয়ে একটা ওরকম শ্বাস মতো তৈরি হয়েছে, ঠিক আছে। এবার এগুলোকে আমরা কি বলছি, অ্যাকনে। অ্যাকনে অনেকগুলো কি পিম্পলস বলি, যেগুলো গোটা গোটা হয়। আবার কোনো সময় ওগুলো দেখা যায় হোয়াইট হেডস, নাকের মধ্যে, নাকের পাশে বা গালে দেখবেন হোয়াইট হেডস, মানে ছোট ছোট লোমের মতো হয় সাদা রঙের, যেগুলো টিপলে বেরিয়ে আসে। আবার ধরুন অনেক সময় ব্ল্যাক হেডস হয়, আমরা দেখি গালের মধ্যে ব্ল্যাক হেডস হচ্ছে, নাকের ওপরে ব্ল্যাক হেডস হচ্ছে, কালো কালো লোমের মতো টিপ দিলে ওটা ভেতর থেকে একটা শ্বাস কালো রঙের বেরিয়ে আসে। আবার কতগুলো কিন্তু আমাদের সিস্ট হয়, এই সবগুলোই কিন্তু অ্যাকনে, ঠিক আছে। আলাদা আলাদা দেখতে হয়। সিস্ট গুলো কি, ধরুন একটা ফোড়ার মতো হয়ে যাচ্ছে, সেখানে কি হয়, ইনফেকশন হয়, সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং সেখানে দেখা যায় অনেক সময় ঘা তৈরি হয়ে যাচ্ছে, এরকম আলাদা আলাদা হয়। এই ছোটদের এই ব্যাপারটা কারো কারো ক্ষেত্রে খুব বেশি হয়, কারো কারো ক্ষেত্রে কম হয়, যার যেমন ওই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, রস যত কম বেরায় তত কম হয়। এবং যদি মুখ টুক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এবং যদি মুখ পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে এবং সিবামটা যদি আটকে থাকে ভেতরে বেশি, তাহলে কিন্তু ব্রণটা বেড়ে যায়। এটা গেল। বেশি বয়সে যখন হয়, অনেকের দেখা যাচ্ছে এই টিনেজারটা পার হয়ে গেছে, মানে বয়ঃসন্ধিকাল, যখন বাচ্চাদের মেয়েদের ক্ষেত্রে একটা কি বলে পিরিয়ডস এর চালু হয়, এবং ছেলেদের ক্ষেত্রেও এই টাইমে কিন্তু হরমোনাল চেঞ্জেস আসে, ঠিক আছে। তো স্পার্ম তৈরি হয়। তো এই ব্যাপারটা যখন এই সময়গুলো আসে, তখন দেখা যায় কি আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এগুলো আবার ঠিক হয়ে যায়। কিন্তু অনেকে দেখা যায় যে বয়স বেড়ে গেছে, টিনেজ পার হয়ে গেছে, 19-20 পার হয়ে গেছে, হয়তো 30 বছর বয়স, 35 বছর বয়স, 40 বছর বয়স, তখন দেখা যাচ্ছে গোটাগুলো ওঠা শুরু হয়েছে, কারো কপালে উঠছে, কারো গালে উঠছে, নাকের ওপর উঠছে, এরকম দেখা যায়। এগুলোও কিন্তু অ্যাকনে। কিন্তু এগুলো হওয়ার কারণ হচ্ছে তখনও কিছু হরমোনাল চেঞ্জ আসছে ডিউ টু পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেগুলো আমাদের হয় পলিসিস্টিক সিস্ট, যে ছোট ছোট সিস্ট থাকে ওভারিতে, তার থেকে কিন্তু দেখা যায় তখন এই প্রবলেমগুলো আসছে। তো এই সব ব্যাপারগুলোর ট্রিটমেন্ট রয়েছে আমাদের এনবিপিতে। যাদের পিসিওডি থেকে হচ্ছে বা হরমোনাল ইমব্যালেন্স থেকে হচ্ছে, তাদের হরমোনটাকে ঠিক রাখার জন্য বা পিসিওডিটা ঠিক রাখার জন্য ট্রিটমেন্ট হবে, পাশাপাশি অ্যাকনেগুলোকেও ঠিক করানো হবে। আবার যাদের ধরুন ছোট্ট বয়সে হচ্ছে, অল্প বয়সে হচ্ছে, তাদের অ্যাকনিটা যে হচ্ছে সেগুলো সেবাসিয়াস গ্ল্যান্ডের ওটাকে কন্ট্রোল করা হবে, দেখা যাবে সিক্রেশনটা আস্তে আস্তে কমতে থাকছে, এবং যেটা হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে ক্লিন করে দেওয়া যাবে। এটাও কিন্তু ভেতর থেকে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট হবে, এবং বাইরে কিছু লেজার থেরাপি আছে, তার মাধ্যমে এটা ট্রিটমেন্ট করে ঠিক করা যাবে। একদম। পাশাপাশি একটু আপনাদের জানিয়ে রাখবো যে কবে কোথায় চেম্বার রয়েছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয়। যিনি আছেন তিনি একটুখানি সময় দেবেন। যেমন আমাদের হেরিয়াতে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এই হালদারকে কিন্তু আপনারা পাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের কাছাকাছি চেম্বারটা সম্বন্ধে জেনে সেই চেম্বারের নাম নিয়ে কিন্তু হেল্পলাইন নাম্বারে বুকিংও করতে পারেন। মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, আরামবাগে আমাদের চেম্বার আছে, ডক্টর এই হালদারকে কিন্তু পাচ্ছেন। নর্থ বেঙ্গল শিলিগুড়ির বন্ধুদের জন্য বলবো, এবারে কিন্তু শিলিগুড়িতে থাকছেন ডক্টর বি শর্মা, আমাদের সংস্থার ডিরেক্টর। তাই নর্থ বেঙ্গলের বন্ধুরা যদি এখনো অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন, বা নতুন বন্ধুরা যদি যোগাযোগ এখনো না করে থাকেন, তাদের শীঘ্রই কিন্তু যোগাযোগ করতে হবে। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এই হালদারকে। নতুন চেম্বার আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ারে অলরেডি আমাদের প্রচুর বুকিং পাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা এখনো আলিপুরদুয়ারের জন্য নাম লেখাননি, তাদের বলবো যে আলিপুরদুয়ারের জন্য নাম লেখান, অ্যাড্রেসটা জানতে পারবেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন এবং জেনে নিন। এবারে কিন্তু থাকবেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, সেই অনুযায়ী কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, নাম লেখাতে হবে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর ডে কে। চেম্বার রয়েছে আসানসোল, প্রত্যেকবার আসানসোলে কিন্তু থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। বহরমপুরে পেয়ে যান ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন বোলপুরে পাচ্ছেন ডক্টর
বি শর্মাকে। এবারে কিন্তু বোলপুর চেম্বারে যাচ্ছেন ডক্টর বি শর্মা। তো যারা যোগাযোগ করতে চান বীরভূমের বন্ধুরা তারা অনায়াসে কিন্তু নাম লেখাতেই পারেন। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগর চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, নতুন চেম্বার রানীহাটি সেখানেও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর বি শর্মাকে। পেয়ে যাচ্ছেন আগরতলায় ডক্টর এম ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লি চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আমাদের মধ্যমগ্রামে কিন্তু চেম্বার রয়েছে কলকাতায় আপনারা হাজরায় পেয়ে যাচ্ছেন শিশু মঙ্গলের একেবারে অপোজিটে পেয়ে যাচ্ছেন আমাদের হাতিবাগানের চেম্বার, পেয়ে যাচ্ছেন এদিকে খিদিরপুরের চেম্বার। এছাড়া চেম্বার রয়েছে হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। চেম্বার রয়েছে দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলাতে। প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে আপনাদের জন্য উপস্থিত থাকেন। তো সেই অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অসীম নারায়ণ বলছিলাম রামতলা থেকে। কোথা থেকে? রামতলা, কোন জেলা এটা? 24 পরগনা। দক্ষিণ হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা বলুন, কি সমস্যা নিয়ে ফোন করলেন? সমস্যা বলতে আমার মানে কি বলবো, একটা প্রবলেম ওই প্রস্তাব যখন করি তখন আমি গাটা একটু কাঁটা দিয়ে ওঠে আর একটু ইয়ে অনুভূতি হয়। এটা একটা সমস্যা। কাটা দিয়ে ওটা আর কি সমস্যা আছে? এছাড়া আর কি আছে আপনি খুলে বলতে পারেন? আর অন্য কিছু হয় না, এই সমস্যাটা মানে দেখছি মানে প্রচন্ড ইয়ে হয়, দুর্বল লাগে। আপনার বয়স কত? বয়স হচ্ছে 27। আচ্ছা, আপনি কি ম্যারিড? না না, আমি ম্যারেজ। আচ্ছা, এবং আপনার কি লাগছে বলছেন? দুর্বল লাগছে, তাই তো? হ্যাঁ, দুর্বল লাগে, একটু মাথাটা ঝিমঝিম করে থাকে সবসময় ইয়ে লাগে। ঠিক। আচ্ছা, আর আপনি কোনো সময় একটু বুঝতে পারেন কি যে আপনার পেচ্ছাপ দিয়ে ধাতু বেরাচ্ছে কিনা? না, ওটা তো আমি জানি না বিষয়টা, আমার ওরকমই প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, একটা ব্যাপার আছে যে আপনার যে প্রবলেমটা একটা সেক্স রিলেটেড একটা প্রবলেম, যে পেচ্ছাপ করতে গেলে গাটা ঝাঁকা দিয়ে ওঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে, এগুলো কিন্তু এখনই আপনার ঠিক করিয়ে নিতে হবে, নাহলে নিয়ার ফিউচারে যখন আপনার ম্যারেড লাইফ হবে তখন কিন্তু বিভিন্ন সমস্যা আপনি ফেস করতে পারেন। ঠিক আছে, দুটো হয়, একটা হচ্ছে প্রি ম্যাচিওর ইজেকুলেশন একটা বলে হয়, আর একটা হচ্ছে মানে ইরেকটাইল ডিসফাংশন, মানে হচ্ছে যে আমাদের যে কি বলবো, পুরুষদের যে যৌন অঙ্গ আছে সেখানে কিন্তু দেখা যায় সেটা শিথিল ভাব থাকে। ঠিক আছে, তো এগুলো কিন্তু সমস্যা, বড় সমস্যা। এগুলোকে লুকিয়ে রাখবেন না বা লজ্জা পাওয়ার কিছু নেই। এটা কিন্তু মানুষের একটা সমস্যা, একটা ডিজিজ বলা যায়। তো এটাকে কিন্তু তাড়াতাড়ি ঠিক করে নেওয়া উচিত, না হলে যত দিন যাচ্ছে তত কিন্তু আপনার প্রবলেমটা বাড়বে। এবং শরীর থেকে যখন ধাতু ক্ষয় হয় অতিরিক্ত মাত্রায়, তখন কিন্তু দেখায় মানুষের কিন্তু দুর্বলতাও চলে আসে। তাই জন্য আপনার যে প্রবলেমটা আসছে এটাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করান। আমাদের এনবিপিতে এর খুব সুন্দর চিকিৎসা আছে, এবং আপনি অল্প দিনেই বুঝতে পারবেন যে আপনার শক্তি ফিরে আসছে, আপনার শারীরিক যে ক্ষমতা সেটা ফিরে আসবে। এবং এই যে সিমটমগুলো আপনি বলছেন, গা ঝাড়া দিয়ে ওঠে, নাড়া দিয়ে ওঠে, দুর্বল লাগে, এগুলো সবই ঠিক হয়ে যাবে। একদম। কারণ সত্যি কথা বলতে একটা সময় ছিল যখন আমরা ভাবতাম সেক্স ওরিয়েন্টেড প্রবলেম মানেই কিন্তু আয়ুর্বেদ। তবে বর্তমানে এনবিপি প্রমাণ করেছে যে সেক্স ওরিয়েন্টেড প্রবলেম ছাড়াও যে কোনো ক্রিটিক্যাল আর ক্রনিক ডিজিজের মানেই কিন্তু এনবিপি। তো সেখানে সেক্স ওরিয়েন্টেড প্রবলেম হোক, পেটের সমস্যা হোক, সবকিছুর জন্যই আপনারা কিন্তু নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ডাক্তারবাবু খুব সুন্দর একটা কথা বললেন বা খুব সত্য একটা কথা বললেন যে রোগটা কিন্তু রোগ, এটাকে লজ্জার বা লুকিয়ে রাখবেন না। হ্যাঁ, করতে পারে যে আপনি আপনার কোনো যৌন সমস্যার কারণে বা সেক্স ওরিয়েন্টেড প্রবলেমটা আপনি হয়তো সরাসরি টিভির পর্দায় আলোচনা করতে ইচ্ছুক নন, কোনো দরকার নেই, করতে হবে না। তার জন্য কি করতে হবে? হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই ট্রিটমেন্টটা স্টার্ট করতে হবে। এটা আমরা অবশ্যই আপনাদের জানান দিতে পারি যে এনবিপিতে যে কোনো ধরনের সেক্স ওরিয়েন্টেড, সেটা মহিলাদের হোক বা পুরুষের হোক, তার কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। তবে আজকে আমরা আলোচনা করছিলাম কিছু স্কিন ওরিয়েন্টেড সমস্যা নিয়ে, অ্যালার্জির বিষয় নিয়ে, এবং ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছিলেন। মানে এটা তো আমরা নিশ্চিত ডাক্তারবাবু যে যদি আমরা একটু সময় বের করে কাজকে একটুখানি ডান দিক বাদিক সরিয়ে রেখে যদি আমরা একটু এমবিপিতে পৌঁছে যেতে পারি, তাহলে আমরা আমাদের অ্যালার্জির সমস্যা থেকে রেহাই পেতে পারি। একদম, যে কোনো অ্যালার্জির সমস্যা এবং যে কোনো রোগের ক্ষেত্রেই বলবো, দেখুন আমরা কিন্তু এনবিপির তরফ থেকে আপনাদের বন্ধু হিসেবে
রয়েছি, ঠিক আছে। যে কোনো সমস্যা, যে আপনার শারীরিক মানসিক যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে আসতে পারেন। এবং একটাই বলবো, এখানে যারা পেশেন্টরা আসছে, যারা ধরুন কিছুদিন ধরে ওষুধ খাচ্ছে বা ট্রিটমেন্ট নিচ্ছে, তারা কিন্তু আমাদের একটা ফ্যামিলি হয়ে যায়, ঠিক আছে। আমাদের একটা পরিবারের সদস্য হিসাবেই কিন্তু তাদের মধ্যে একটা মানে রিলেশন তৈরি হয় তাদের সাথে। এবং তারা এত ওপেনলি খোলামেলা ভাবে আমাদের সাথে কথাবার্তা বলেন যে তাদের অনেক ছোট ছোট সমস্যা, যেগুলো মানে হয়তো ওনার রোগে পার্টিকুলার সেই রোগের জন্য না নয় বা রিলেটেড নয়, সেগুলো কিন্তু তারা সমাধান পেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, দেখুন, আয়ুর্বেদ একটা এমন প্যাথি, যেই প্যাথির মাধ্যমে সিমটোমেটিক রিলিফ দেওয়া হয় না, মানে যেই উপসর্গগুলো আপনারা দেখতে পান বা যেই উপসর্গগুলো ফিল করেন সেগুলো নয়, ভেতরে তার পেছনের কারণগুলোকে কিন্তু ঠিক করা হয়। যখনই সেই কারণগুলো ঠিক হয়ে যায়, তখন কিন্তু আপনারা যে সিমটমগুলো দেখতে পান বা একজন রুগী যে সিমটমগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু অটোমেটিক নেই হয়ে যায়। তার জন্যই বলবো, যখনই আপনাদের কোনো ছোট থেকে বড় সমস্যা হবে, আয়ুর্বেদে আসুন, আমাদের এনবিপিতে আসুন, এসে আমাদের সাথে পরামর্শ করুন। আমাদের ডাক্তারবাবুদের টিম সবসময় আপনাকে সাহায্য করবে। আর যেটা আপনি বলছেন, এই যে অ্যালার্জির ব্যাপারটা, এটা কিন্তু দেখুন, আমরা একটা স্যাট বলে একটা টেস্ট করানো হয়, যেখানে আপনার বেরিয়ে আসবে। আপনি যেটা কথাটা বলছিলেন, জানবো কিভাবে? প্রথম কথা দুভাবে জানা যায়। একটা হচ্ছে ওই টেস্ট করে আমার দেখতে হবে যে আমার কোনটা কোনটা কেমন কেমন বারণ আছে। কিছু কিছু জিনিস বেরাবে যেটা আমি মানে টাচও করব না, মানে সারা জীবনের মতো সেখান থেকে আমার সরিয়ে দেব। কিছু আছে যে হঠাৎ কোনো সময় খেলে বা অল্প পরিমাণে সেটা আমার টাচ হলে শরীরে, তাতে খুব একটা প্রবলেম হবে না, কিন্তু চান্সেস থাকবে যে প্রবলেম আসতে পারে। আরো কিছু জিনিস থাকবে যেগুলো আমার জন্য সেফ। সেটা শুধু খাবার বস্তু নয়, সেটা এমনও হতে পারে আমার গায়ের জামাটাও হতে পারে, আমার বাড়ির যে কোনো একটা মানে কি বলবো জিনিস হতে পারে, তুলো হতে পারে, এরকম যে অনেক কিছু আছে যা আমার চারিপাশে রয়েছে, এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে, সেখান থেকেই বিভিন্ন জিনিস হতে পারে। এমনকি ফুলের রেণুও হতে পারে। তার জন্য তার কি করতে হবে, তাহলে ফুলটাকে অ্যাভয়েড করতে হবে। নাহলে ফুলের রেণু যদি তার কোথাও লেগে যায়, তাহলে স্কিনেও প্রবলেম হতে পারে, অথবা তার ব্রিদিং প্রবলেমও হতে পারে, দুটোই প্রবলেম হতে পারে। তো এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করান, দেখবেন যে কিন্তু এনবিপিতে এসে খুব ভালো ফল পাচ্ছেন। একদম। একটা ফোন আছে, আমরা একটু চট করে নিয়ে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বেহালা থেকে। বেহালা থেকে কি সমস্যা আছে? খুব শরীর দুর্বল লাগছে, গরমে মানে খিদে পাচ্ছে না, দুর্বল লাগছে শরীর। বয়স কত? বয়স 26। 26। আপনি কি বিবাহিত? হ্যাঁ। বেবি আছে? হ্যাঁ আছে। কত বড়? বেবি 4 মাসে। হ্যাঁ, 4 মাসে। 4 মাসের বেবি। বাবা। আচ্ছা, দেখুন, আপনার এই যে 4 মাসের বেবি, দেখুন এখন আপনার বেবিকেও খাওয়াতে হবে, আপনার ব্রেস্ট ফিড করতে হবে। আপনি শুনুন, ব্রেস্ট ফিড করতে হবে মানে আপনি যা খাবেন তার একটা অংশ কিন্তু মায়ের দুধ হিসাবে তৈরি হয়, এবং সেটা হচ্ছে বেবির সবচেয়ে ভালো খাবার। যে বাচ্চা মায়ের দুধ পায়নি, তার মতো মানে কি বলবো, এটা তার একটা ব্যাড লাক বলতে হবে। কারণ হচ্ছে মায়ের দুধে যা শক্তি, সেই শক্তিটাই কিন্তু তার ইমিউনিটিটাকে গ্রো করবে এবং সারা জীবন সেটা কিন্তু তাকে মানে সুস্থ থাকার জন্য হেল্প করবে। তাই কোনো সময় আমি সব মায়েদের কাছে একটাই রিকোয়েস্ট করি যে নিজেদের সৌন্দর্য রক্ষা করতে গিয়ে বাচ্চাকে ডিপ্রাইভ করবেন না নিজেদের মানে মানে কি বলবো ব্রেস্ট মিল্ক থেকে, ঠিক আছে। দ্বিতীয়ত, যে মা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেয় না, ধরুন তার ব্রেস্ট মিল্ক আছে কিন্তু দিচ্ছে না, ভাবছে আমার সৌন্দর্য নষ্ট হবে, এটা একেবারে ভুল কথা। বরঞ্চ সে তার কিন্তু ক্যান্সারের মতো রোগকেও ডেকে আনতে পারে। কারণ এই মিল্কটা যদি ব্রেস্টে রয়ে যায়, এটা মাদের জন্য নয়, এটা হচ্ছে বেবির জন্য। যে কোনো সন্তানের মানে যে পশু হোক মানুষ হোক, সবার সন্তানের জন্য মায়ের দুধ সেটা বাচ্চাকে দিতেই হবে, না হলে কিন্তু বিভিন্ন বড় বড় রোগ মায়েদের হয়। এই যে ব্রেস্টে টিউমার বা ব্রেস্ট ক্যান্সার অনেক সময় আমরা পাই, তার অনেক একটা বড় কারণ হচ্ছে কিন্তু এই ব্রেস্ট মিল্ক বাচ্চাকে না ফিড করানো। এগুলো মাথায় রাখবেন। এবং বাচ্চাকে যে আপনি দিচ্ছেন, এটাই বলতে চাইছিলাম যে বাচ্চা যে আপনার খাবারের একটা অংশ পাচ্ছে, তাহলে আপনার বেশি করে খেতে হবে। সব ধরনের খাবার যেগুলো আপনার স্যুট করবে সেগুলো খেতে হবে, ঠিক আছে। আর যদি আপনার খিদে কমে গিয়ে থাকে বা ধরুন আপনার হজম ঠিক মতো হচ্ছে না,
কনস্টিপেশন চলে এসছে বা আনুষঙ্গিক অন্য সমস্যা হচ্ছে যার জন্য আপনার দুর্বলতা আসছে, তাহলে কিন্তু আপনি এনবিপিতে আসুন। এখানে এসে আমাদেরকে ট্রিটমেন্ট করান ডাক্তারবাবুদের কাছে, দেখবেন খুব ভালো একটা ফল পাবেন। একদম। তো যারা পৌঁছে যাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কি বলছেন, তারা কতটা ভালো আছেন, সবটা একটু তাদের মুখ থেকেই শুনি, তারপরে ফিরে আসছি অনুষ্ঠানে। আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার কাছে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো তুলে দিচ্ছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সে কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে এই বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না, মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসছে? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম, এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম? নাম বিনয় দে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত, এবং আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করব। এনবিপির অনুষ্ঠান মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন। অর্থাৎ আপনার সুগার, প্রেশার, থাইরয়েড বা কোলেস্টেরলের মতন সমস্যা হতে পারে, আপনার পেটের সমস্যা, আপনার অস্থির সমস্যা, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, আপনার লাংস ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনার হতেই পারে, আপনার নার্ভের সমস্যা, আপনার মাসেলের সমস্যা, আপনার স্কিনের সমস্যা হতে পারে, পাইলস, ফিশার, ফিস্টুলার মতন সমস্যা হতে পারে, বা এমন সমস্যা যার জন্য আপনি অপারেশন করাতে চাইছেন না, এমন সমস্যা যার জন্য সারা জীবন মেডিসিন খাওয়ার ইচ্ছে আপনার বিন্দুমাত্র নেই, কিছুদিন মেডিসিন খেয়ে কি আমি ভালো হতে পারি না, সেই অধিকার বা সেই জোর কি আমার শরীরে নেই। অবশ্যই সব বিষয়ে আপনাদের পাশে কিন্তু রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও এরকমই কিছু বিষয় নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব, এবং আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং পাশাপাশি আজকে একটু স্কিন ওরিয়েন্টেড প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকদিনই স্কিন নিয়ে যখন আমরা যে সময় যেদিনই আমরা আলোচনা করি না কেন, বা প্রত্যেকটা দিন আপনাদের এত পরিমাণে স্কিনের সমস্যার আমরা ফোন পাই, তো সেখানে আমাদের একটা দায়িত্ব বর্তায় যে কিভাবে স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের থেকে আপনাদের রেহাই দিতে আমরা পারি। অ্যালার্জি নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, এবং অ্যালার্জি নিয়ে আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি। আপনারা যদি চান সোশ্যাল সাইটে গিয়ে আমাদের আগের অনুষ্ঠানগুলো কিন্তু ফলো করতে পারেন। তো এখন ডক্টর ভাদুরীর থেকে একটু জানতে চাইবো, যেহেতু এতগুলো চেম্বার আপনাকেও অ্যাটেন্ড করতে হয়, এত পেশেন্ট দেখতে হয়,
স্কিনের কি কি ধরনের সমস্যায় মানুষ সব থেকে বেশি ভুগছে বা সব থেকে বেশি যোগাযোগ করে আপনাদের সাথে? দেখুন, এখানে দুটো পার্ট আমরা বলবো। দুটো পার্ট আছে। একটা কি আছে, যেগুলো খুব মানুষকে শারীরিক কষ্ট দেয়, যেমন ধরুন সোরাইসিসের মতো প্রবলেম আছে যাদের ধরুন বলবো দাঁতের সমস্যা আছে, যাদের ধরুন হাজার সমস্যা আছে, যাদের ধরুন স্কিনের মধ্যে কি বলবো অ্যালার্জির ব্যাপারগুলো রয়েছে, এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের কাছে স্কিনের প্রবলেম নিয়ে অনেক আসে। এবং দেখা যাচ্ছে অনেকে অনেক দিন ধরে অনেক জায়গায় ট্রাই করেছে। কারো ধরুন সোরাইসিসের ব্যাপারটা তো এমন আছে, কারো ধরুন 20 বছর 15 বছর পুরনো সোরাইসিসের প্রবলেম, কিন্তু সারেনি, তারপর আমাদের কাছে এসছে। এটা একটা পার্ট। এবং এরা দেখা যাচ্ছে যেটা ধরুন তার 10 বছরে সারেনি, কিছুদিন ট্রিটমেন্ট করার পরেই তারা কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছে। এবং ভালো রেজাল্ট দেখার পর কিন্তু তার কিন্তু কনফিডেন্সটা বেড়ে যাচ্ছে, এবং সে কমপ্লিট যখন করছে পুরো ট্রিটমেন্টটা, দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে সুস্থ হয়ে আসছে। এবং আমাদের কাছে এই স্কিনের প্রবলেম নিয়ে যারা আসছে, দেখা যাচ্ছে যারা ফিরে আসছে আবার আমাদের কাছে, সেটা কিন্তু স্কিনের প্রবলেম নিয়ে না, অন্য কোনো অসুখ তার হয়েছে কোনো সময়, সেটা নিয়ে আসছে, কারণ সে কনফিডেন্স পেয়ে গেছে, অথবা তার পরিচিত কাউকে নিয়ে আসছে যাতে অন্যদেরও ভালো হয়। তো এটাই যে আমাদের এখানে যারা ট্রিটমেন্ট করে, যে রোগটা নিয়ে আসে, যখন আমাদের এখান থেকে ওষুধ বন্ধ করে দেওয়া হয় যে না আর ওষুধ খেতে হবে না, তারপরে যদি সে আমাদের কথাগুলো শুনতে থাকে যে কিভাবে থাকা উচিত, কি বর্জন করা উচিত, কি করবেন কি করবেন না, কিছু নিয়ম, খুব সাধারণ নিয়ম যেটা একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করার জন্য প্রয়োজন হয়, সেগুলো যদি আমাদের কথা শুনে চলে, দেখবেন সেই রোগটা কিন্তু আর ফিরে আপনার কাছে কিন্তু কোনোদিনই আসবে না। একদম। তবে ডক্টর ভাদুরী খুব ভালো একটা কথা বললেন যে স্কিনের সমস্যা কিন্তু দু প্রকারের হয়। একটা যেমন আমাদের খুব ব্যথা দেয়, আমাদের কষ্ট দেয়, আমাদের বারবার দেখায় যে আমার এই জায়গাটা একটা সমস্যা হয়েছে, এটা আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে জ্বালা দিচ্ছে, আমাকে যন্ত্রণা দিচ্ছে। আবার স্কিনের কিছু সমস্যা আছে যেটা হয়তো আপনাকে ব্যথা যন্ত্রণা জ্বালা শারীরিক ভাবে দেয় না, তবে ব্যথা যন্ত্রণা জ্বালা দেয় মনের দিক থেকে। যেমন আমাদের সেতির সমস্যা আছে, মুখে ফ্রেকলসের সমস্যা হয়ে যাচ্ছে, এরকম প্রচুর সমস্যা নিয়েও আপনাদের কাছে মানুষ এসে চোখের জল ফেলে যে আমার একটা ছোট মেয়ে বা আমার মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে, তার সেতির হয়েছে, ডাক্তারবাবু কি উপায়, তাকে কি কোনোদিন স্বাভাবিক রোগে ফিরিয়ে আনা সম্ভব হবে না? তো সেই বিষয়গুলো নিয়ে ডক্টর ভাদুরী থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব, আলোচনা শুনবো। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে প্রচন্ড পরিমাণ গ্যাস হচ্ছে, খাবার পরে মুখ টক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, গ্যাস হচ্ছে, কতদিন ধরে হচ্ছে এটা? হ্যাঁ, হয়ে গেল 2 মাস মতো। 2 মাস মতো। আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন একটু বলুন? রিচ খাবার বেশি খান বা বাইরের খাবার বেশি খান, এমনটা কি? হ্যাঁ, বাইরের খাবারটা একটু বেশি খাওয়া। আচ্ছা। আর রাত্রে যে ঘুমোচ্ছেন, ঘুম ঠিক মতো হচ্ছে? না, ঘুম ততটা হয় না। আচ্ছা। আর যে কনস্টিপেশনের ধাত আছে কি আপনার? পায়খানা পরিষ্কার হয় না, এটা এমন কি হয়? পায়খানাটা মানে ঠিকঠাক হয় না। ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। দেখুন, এই যে পেটের সমস্যা কিন্তু 2-3টে ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, আমাদের পেটের মধ্যে কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে, যেগুলোকে আমরা ভালো ব্যাকটেরিয়া বলি বা গুড ব্যাকটেরিয়া বলি, ঠিক আছে? সেই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে আমাদের পাচন ক্রিয়াটাকে সাহায্য করা বা আমাদের ভালো থাকার জন্য তারা কিন্তু সবসময় হেল্প করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো হচ্ছে ক্ষতি করে আমাদের শরীরকে, ঠিক আছে, খারাপ ব্যাকটেরিয়া। এইবার আমরা যদি খাদ্য খাবার খারাপগুলো খাই, মানে হেলদি ফুড না খাই, বাইরের ফুড বেশি খাই, এমন জিনিস খাই যেগুলো আমাদের শরীরের পেটে ওই যে ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে এবং খারাপ ব্যাকটেরিয়াকে আরো বাড়বাড়ন্ত করে তোলে, তাদের বংশবৃদ্ধি করে, তাহলে কিন্তু আমার পেটের সমস্যা হবে। আরেকটা ব্যাপার আছে, এই যে খাদ্য খাবারগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের লিভারকে ড্যামেজ করছে। লিভারও কিন্তু আমাদের হজমের ক্ষেত্রে বা আমাদের পাচন ক্রিয়ার যেটা হয় সেটার ক্ষেত্রে একটা ভালো রোল প্লে করে, মানে বিশাল বড় একটা কিন্তু কাজ করে। তো তার জন্যই আমাদের কি করতে হবে, খাদ্য খাওয়াটার দিকে প্রথমে আমাদের নজর রাখতে হবে। সহজ পাচ্য খাদ্য খাবার খাওয়া উচিত, মানে যেটা আমাদের সহজে হজম হয়। সেই খাদ্যের মধ্যে কিন্তু সব রকম খাবার থাকবে, যত রকম আমাদের টেস্ট আছে, মুখের স্বাদ আছে, সব রকমই থাকবে। কোনোদিন একটু তেতো
টেস্ট পাবে আমাদের, মানে তেতো খাবার যেগুলো আছে সেগুলো থাকবে, কোনোদিন টক থাকবে, কোনোদিন মিষ্টি থাকবে, কোনোদিন ঝাল থাকবে, কোনোদিন নোনতা থাকবে, কোনোদিন আবার কি কষা জাতীয় যেটা সেই রকম টেস্ট থাকবে। তো এক এক দিন এক এক রকম খাদ্য কিন্তু আমার খাবারের পাতের মধ্যে থাকতে হবে। মানে এক এক দিনে 2-3টে করে আইটেম আমরা যদি খাই তো এটা কম্বিনেশন হয়ে হয়ে রেগুলার কিন্তু চলতে থাকবে। এটা হলো। তারপরে কি কি খাবো এবং তার পাশাপাশি হচ্ছে কি খাবো না, এগুলো হলো। এবং আমার রান্নার যে তেল সেটা যাতে ভালো কোয়ালিটির হয় এবং কম পরিমাণে হয়, যতটা কম পারা যায়। আজকাল তো তেল ছাড়াও কিন্তু রান্না করা শেখানো হচ্ছে। আমাদের এখানে যারা ট্রিটমেন্ট করতে আসে তাদেরকেও কিন্তু গাইডেন্স দেওয়া হয় এক্সট্রা করে 3টে বিষয়ে, যেটা কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্টের ওপরে জন্য খুব দরকার। একটা হচ্ছে, প্রথম হচ্ছে সে সারাদিনে কি করবে কি করবে না, কোন যোগাসন করবে, কোন খাদ্য খাবার খাবে, সব কিন্তু ডিটেলসে তাদেরকে শেখানো হয়। এবং তার পাশাপাশি কিন্তু এইটাও যে রান্নার পদ্ধতিও কিন্তু কিছু বলে দেওয়া হয়, যে টিপস দিয়ে দেওয়া হয় যে কোনটার সাথে কোনটার কম্বিনেশন আয়ুর্বেদিক মতে খারাপ এবং কোন কম্বিনেশনটা আপনি খেতে পারেন। যেমন উদাহরণস্বরূপ বলবো আমি, ধরুন আপনি মাছ বা মাংস এগুলোর সাথে কোনোদিন দুধ বা দুধের প্রোডাক্ট কিন্তু কোনোদিনই খাবেন না। এটা কিন্তু একটা বিরুদ্ধ আহার বলা হয়, মানে এটা কিন্তু আপনার হেলদি ফুড হ্যাবিট হলো না। আবার তেমনই আবার দেখা যাচ্ছে যে আপনি খাদ্য খাবারের মধ্যে কোনো সময় দেখা যাচ্ছে ঘি যেটার সাথে প্রয়োজন নেই সেটার সাথে আপনি খেয়ে নিচ্ছেন। ধরুন রায়তা বলে একটা খাবার আছে যেটা দই দিয়ে বানানো হয়, সেই রায়তা বানাতে গিয়ে আমরা কি বলি যে তার মধ্যে ফ্রুট বা ভেজিটেবলস দিন, কিন্তু অনেকে কি করছে ভেজিটেবলস দিতে গিয়ে মানে কি বলবো র ভেজিটেবলস দিতে গিয়ে সেখানে পেঁয়াজও দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কিন্তু দইয়ের সাথে চলবে না। এইরকম কিন্তু ছোট ছোট টিপস আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার পেটের সমস্যাগুলো ঠিক হবে। এবং যদি দেখছেন যে এটা কোনো মতেই কমছে না, তাহলে একটা কথা বলবো যে আপনি একবার আমাদের কাছে আসুন, এসে দেখান, ট্রিটমেন্ট করুন, এটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে। একদম। আর এই সবকিছুর জন্য 9830235527 বা 37 দুটি নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, এখনই ফোন করুন এবং আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে সেইটি জেনে আপনি যোগাযোগ করুন। তবে কিন্তু গোড়া থেকে আপনি ভালো থাকতে পারবেন। আর আপনি যতদিন ভালো থাকবেন ততদিন আপনি আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য কিন্তু কাজ করতে পারবেন এবং নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি। কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? নমস্কার, বলুন। আচ্ছা, আপনাকে তো আগের দিনও কথা হয়েছিল, আপনাকে মাকে নিয়ে আসতে বলেছিলাম। তো মাকে কি এনে আমাদের ক্লিনিকে দেখিয়েছেন? হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আপনার বাড়ির কাছে কোনটা হবে আপনি দেখে নিন, হেল্পলাইন নাম্বারে কল করুন, ঠিক আছে? হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে নিয়ে আসুন। কারণ আপনার মায়ের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ফেলে রাখবেন না। ফেলে রাখলে কি হবে, ওনার বয়স বাড়ছে, আস্তে আস্তে সমস্যাগুলোও বাড়তে থাকবে। সমস্যাগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু বড় রোগের আশঙ্কা আছে। আপনার মায়ের হাই প্রেশার আছে, আরেকটা কথা বলেছিলেন যে মায়ের ব্যথা আছে শরীরে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে যদি ফেলে রাখেন, দেখবেন একটা টাইমে গিয়ে আর্থারাইটিস হয়ে গেছে। হয়তো এখনই টেস্ট করলে আমরা রিপোর্টে দেখতে পারবো যে অস্টিও আর্থারাইটিস হয়ে গেছে। আবার অনেক সময় এমন হয় যে আপনার স্পন্ডেলাইটিস হয়ে যায় কোমরে, লাম্বার স্পন্ডেলাইটিস, সেখান থেকে দেখা যায় পায়ের ওপরে টান ধরছে, দেখা যায় যে হাঁটতে গেলে পা টেনে ধরছে যে হাঁটতেই পারছেন না, কোমরের যন্ত্রণা এত হচ্ছে। তো এগুলো একটা ব্যাপার। আবার যেখানে আপনার হাই প্রেশার আছে, কেন হাই প্রেশারটা হলো এটা একটা বড় ব্যাপার। একটু টিপস দিয়ে দিই, হাই প্রেশারের কিন্তু অনেকগুলো কারণ আছে। মেইন কারণ যেটার জন্য হাই প্রেশার হয় সেটা হচ্ছে আমাদের যে রক্তের যে নালীটা, সেই নালীটার একটা সাইজ থাকে এবং আমরা জন্মানোর পর যে সাইজটা থাকে, বয়সের সাথে সাথে মানুষের গ্রোথ হয়, সেই নালীটারও সাইজ কিন্তু আস্তে আস্তে সেইভাবে বড় হতে থাকে যতদিন আমাদের গ্রোথ প্যাটার্নটা গ্রোথটা হয়। এটা গেল। এইবার আমাদের যখন খাদ্য খাবার খাই, বিশেষ করে আমি বলবো তেল এবং তেল জাতীয় যে খাবারগুলো, সেটা কিন্তু ডেঞ্জারাস। মানে তেল এবং চর্বি এই জাতীয় খাবারটা কিন্তু আমাদের হাই প্রেশার করার জন্য সাংঘাতিক। কারণ এই ট্রাইগ্লিসারাইড আর কোলেস্ট্রল, খারাপ কোলেস্ট্রলটার কথা বলছি, সেগুলো কিন্তু আমাদের এই খাবার থেকেই আসে। তো
তো এগুলোকে যতটা পারবেন, তার জন্যই বললাম বিনা তেলের রান্না, ঠিক আছে? তো এগুলো যতটা পারবেন আপনি অ্যাভয়েড করবেন মায়ের জন্য। দ্বিতীয়ত লবণ, লবণের মধ্যে নর্মাল লবণে আমাদের যেটা খাবার টেবিল সল্ট, ওটার মধ্যে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে, তাই এটা আপনি চেঞ্জ করুন। চেঞ্জ করে আপনি চেষ্টা করুন যে সন্ধক লবণটা খাওয়ার। সন্ধক লবণটা কিন্তু অনেক বেশি হেলদি আর সাইন্টিফিক, ঠিক আছে? এটা খাওয়ার চেষ্টা করুন। তৃতীয়ত অতিরিক্ত যাতে মানসিক টেনশন না করে সেটা মাথায় রাখতে হবে, এবং ঘুম যাতে রাত্রে খুব ভালো হয় তার চেষ্টা করতে হবে। এবং যেটা বললাম চর্বিজাত খাবারগুলো কিন্তু এখন পুরো বর্জন করুন। এইভাবে রাখুন, দেখবেন একটা ম্যানেজ হবে। তার পাশাপাশি আপনি এসে ট্রিটমেন্ট করান, দেখবেন রোগটা পার্মানেন্টলি সেরে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি মন্টু কর্মকার বলছি, কৃষ্ণনগরের একটু সাইডে থাকি আমি। ওয়াইফের জন্য ওর ফ্যাটি লিভার টেস্ট হয়েছে গ্রেড 1, আর এর সঙ্গে কি কোনো স্পেসিফিক মেডিসিন বা এরকম কিছু আছে? আর হাত খাওয়া কি নিষেধ আছে? আপনি কৃষ্ণনগর থেকে বলছেন তাই তো? কৃষ্ণনগর একটু সাইডে, তাই যাই হোক, নদিয়া এলাকা থেকেই বলছেন। বেশ, নদিয়া। দেখুন আপনার যে আর কোনো প্রবলেম আছে আপনার? হজমের সমস্যা হয় কি? থাইরয়েডের প্রবলেম আছে। আচ্ছা, আপনার যে ফ্যাটি লিভার গ্রেড 1 হয়েছে, আপনি কি সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছিলেন? পেটের সমস্যা নিয়ে গেছিলাম। পেটের সমস্যা নিয়ে গেলেন, ও তখন আল্ট্রাসাউন্ড করতে বলেছে। 2-3 দিন। হ্যাঁ, হয় না। আর আল্ট্রাসাউন্ড করে রিপোর্টে এসেছে ফ্যাটি লিভার আছে, তাই তো? হ্যাঁ, ফ্যাটি লিভার গ্রেড 1 আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে ফ্যাটি লিভার, এটা দুরকম হয়। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা খুব বেশি মদ্যপান করেন, মদের নেশা করেন, তাদের জন্য কি হয়, অ্যালকোহল অতিরিক্ত কনজিউম করতে করতে ফ্যাটি লিভার তৈরি হয়। আবার যারা ধরুন নন অ্যালকোহলিক, তাদেরও কিন্তু এই সমস্যাটা দেখা যায়, যেটা আমরা ফ্যাটি লিভার বলছি। এবার অ্যালকোহলিক যারা, তাদের প্রথম কি করতে হবে? প্রথম যেটা হচ্ছে, আজকেই আপনার কিন্তু মদ ত্যাগ করতে হবে। অ্যালকোহল কনজাম্পশন পুরোপুরি একদম কাট করতে হবে, না হলে আজকে যেটা গ্রেড 1 আছে, কিছুদিন পরে ওটা গ্রেড 2 হবে, তারপরে গ্রেড 3 হবে, তারপরে কিন্তু ওটা সিরোসিস অফ লিভারের দিকে টার্ন নিয়ে নেয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবং যারা নন অ্যালকোহলিক, তাহলে যারা মদ্যপান করে তাদের না হয় আমি বুঝলাম লিভারটা খারাপ হচ্ছে, এটা সবাই বোঝে। কিন্তু যারা অ্যালকোহল খায় না, তাদের কেন লিভার খারাপ হচ্ছে? তাদের লিভার খারাপ হচ্ছে, তাদের ফুড হ্যাবিট হচ্ছে তার বড় কারণ। ফুড হ্যাবিট কি? আজকালকার দেখবেন বেশিরভাগ মানুষই খুব জাঙ্ক ফুড খায়। জাঙ্ক ফুড মানে খাবারটা খেলে পেট ভার হয়ে যায়, ঠিক আছে? এবং ফাস্ট ফুড দেখবেন বিভিন্ন স্টল থেকে কিনে কিনে ফাস্ট ফুড, মানে যেগুলো খুব চট করে চট জলদি কিনতে পাওয়া যায়, সেগুলো খাচ্ছে। এবং এখানে দেখবেন সবগুলোই ফ্রাই করা জিনিসই থাকে, অথবা সবগুলোর মধ্যেই কিন্তু তেল বা ফ্যাট এগুলো কিন্তু ইনক্লুড হয়। এই যে তেল বা ফ্যাট, এটা কিন্তু সাংঘাতিক খারাপ। যেটা আমি বলছিলাম, ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেয়, বাজে কোলেস্টেরলটাকে বাড়িয়ে দেয়। এবং আমাদের প্রত্যেকটা জিনিস আগে কিন্তু মানে লিভার হয়ে তারপরে আমাদের ব্লাডে যায়। এবার যখন লিভারের ওপরে বারে বারে এই ধরনের খাবার জিনিসগুলো গিয়ে পৌঁছচ্ছে, হতে হতে লিভারের ক্ষমতা কমে যায় এবং দেখা যায় লিভার এফেক্টেড হয়। লিভার তখনই কিন্তু দেখা যায় যে ফ্যাটি লিভার হয়ে গেছে। এবং যত দিন যাবে ওটার যদি চিকিৎসা না করা হয় বা কন্ট্রোল না করা হয়, দেখা যাবে তার গ্রেডগুলোও কিন্তু 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে করে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের খাদ্য খাবারের একটা পরিবর্তন করতে হবে। তার পাশাপাশি আরেকটু মাথায় রাখবেন যে আমাদের যদি অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাই, যেটা ধরুন গম থেকে হচ্ছে, আমাদের এইখানের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সাধারণত গম থেকে জিনিস তৈরি করা বা চাল থেকে জিনিস তৈরি করা আমরা খাই। সেটা একটা পাউরুটিও হতে পারে, আবার ফ্রাইড রাইসও হতে পারে, বিরিয়ানিও হতে পারে, বাড়িতে রান্না করা ভাতও হতে পারে। এরকম যা যা দেখতে পাচ্ছিস, এই কার্বোহাইড্রেটের মাত্রাটা কিন্তু অতিরিক্ত থাকে আমাদের খাবারে। জাঙ্ক ফুড হোক, ফাস্ট ফুড হোক, বাড়ির খাবার হোক, তো এই কার্বোহাইড্রেট যত বেশি আমরা খাবো, সেটা যদি খরচা না হয়, সেটা কিন্তু লিভারে গিয়ে আস্তে আস্তে ফ্যাট হিসাবে কিন্তু স্টোর হয়ে থাকে। এইভাবেই কিন্তু আমাদের লিভারের মধ্যে ফ্যাট কিন্তু জন্মাতে থাকে। তো এগুলো অ্যাভয়েড করতে গেলে খাদ্য খাবারের দিকে নজর রাখুন এবং ট্রিটমেন্ট করিয়ে নিন। আপনার যে গ্রেড 1 ফ্যাটি লিভার, এটাকে যদি আপনি ট্রিটমেন্ট না করান, ফেলে রাখেন, পরে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে। তার জন্যই বলবো যে আপনি আসুন, আমাদের সাথে কনসাল্ট করুন ডাক্তারবাবুদের সাথে, ওনাদের পরামর্শে চলুন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেমটা ঠিক হচ্ছে।
কিছু কিছু সমস্যা আছে এখন পারিবারিক সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটি পরিবারে এই সমস্যা তো থাকবেই, এটা যেন খুব কমন একটা বিষয়। যেমন 30-এর পর মোটামুটি সুগারের সমস্যা, 35 হয়ে গেলে অস্থির সমস্যা শুরু হয়ে যাচ্ছে, সারা জীবনের জন্য পেটের সমস্যা আমাদের প্রত্যেকের কিন্তু রয়েছে, এবং তার মধ্যে অন্যতম কিন্তু এখন ফ্যাটি লিভারের সমস্যা। অনেকে বলতে শুনবেন যে এটা তো আমাদের প্রত্যেকেরই আছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তাহলে হলো কেন? যদি এটা কোনো ব্যাপারই না হতো তাহলে এটা নাও হতে পারতো, কিছু তো একটা ব্যাপার, সে কারণেই তো ফ্যাটি লিভার হচ্ছে। তো এই ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট করুন, যে যাই বলুন ফ্যাটি লিভারকে নিয়ে আপনি উদাসীন থাকবেন না। খুব বেশি মাথা ব্যথা নেওয়ারও এটার জন্য কারণই, শুধুমাত্র একবার চলে আসতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং যে কোনো ধরনের আপনার পেট বা পেট ওরিয়েন্টেড প্রবলেম বা সুগার বলুন, অস্থির সমস্যা বলুন, বা আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন, সবকিছুর জন্য আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ট্রিটমেন্ট। আর এই ট্রিটমেন্ট পেতে হলে যোগাযোগ করতেই হবে। শুধুমাত্র টিভির অনুষ্ঠান আমি দেখছি, দেখতে খুব ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে, ভালো কথা, আমাদেরও ভালো লাগে, কিন্তু উপকার কি সেভাবে পাচ্ছেন? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে দেখলে আপনি কিছু টিপস পেয়ে যাচ্ছেন, কিছু ভালো কথা পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার জীবন বা আপনার জীবনযাত্রাকে বদলে দিতে পারে, কিন্তু পুরোপুরি আপনাকে সুস্থ কিন্তু করতে পারে না। সম্পূর্ণ সুস্থ হতে হলে যোগাযোগ করতেই হবে এনবিপিতে, যদি আপনি চান। আর সে কারণে টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করুন। পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু হেরিয়ায় আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন, ডক্টর এ হালদার কিন্তু সেখানে থাকেন। মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে এবারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং তার জন্য কিন্তু অবশ্যই নাম লেখাতে হবে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়ায় আপনাদের জন্য কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। নতুন চেম্বার আলিপুরদুয়ার, সেখানে পেয়ে যাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং চেম্বারে পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বোলপুরে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এমনিতে ডক্টর এস ভাদুরী কিন্তু থাকেন বোলপুর চেম্বারে, তবে এবার অবশ্যই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। তার জন্য যদি চান একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। কোচবিহার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লি চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, নতুন আরেকটি চেম্বার নিয়ে ভাবনা চিন্তা রানীহাটি, এবং সেখানে কিন্তু চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা। কলকাতার চেম্বারের মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের মধ্যমগ্রাম চেম্বার পেয়ে যাচ্ছেন, এদিকে হাজরা শিশু মঙ্গলের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথার একদম কাছে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আমতলায় থাকছেন ডক্টর বি শর্মা। টিভি স্ক্রিনে যাচ্ছে দুটি ফোন নাম্বার, একেবারে আমাদের নিজস্ব নম্বর অর্থাৎ এনবিপির নাম্বার, সেই নাম্বার মোবাইলে সেভ করবেন, শেষে 27 এবং 37 কিন্তু রয়েছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? হেমন্ত দাস। কি সমস্যা? সমস্যা হচ্ছে হেয়ার ফলের সমস্যা, মানে প্রচুর পরিমাণে কি হচ্ছে। হ্যাঁ, একটু জোরে হেয়ার বলুন। ফলিং এর সমস্যা। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? 15 দিন হয়ে গেল। 15 দিন? 15 দিন। 15 দিন ধরে হচ্ছে হেয়ার ফলের সমস্যা। আচ্ছা, আপনার রাতে ঘুম ঠিক হচ্ছে এখন? না, ঘুম হচ্ছে মানে পাতলা। মানে মানসিক চাপ কি এর মধ্যে বেড়ে গেছে? হ্যাঁ, ওই কাজের জন্য একটু প্রেশার আছে। আচ্ছা, আর বয়স কত আপনার? হ্যাঁ, বয়স কত? 37। 37। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে চুল পড়ে যাওয়াটা তার অনেকগুলো কারণ আছে। চুল এমনি সারা বছর ধরেই সবারই পড়বে, ঠিক আছে, প্রত্যেক ব্যক্তির, কারণ চুল না পড়লে নতুন চুল কিন্তু আবার গজাতে পারবে না, ঠিক আছে। এবং প্রত্যেকটা চুলের একটা আয়ু থাকে, সেই আয়ুটা শেষ যখন হয়ে যাবে সে পড়ে যাবে, এবং নতুন চুল আবার ওখান থেকে ওই গোড়া থেকে আবার নতুন চুল আসবে। এটা হচ্ছে ন্যাচারাল। যেমনি আমরা দাঁত দেখছি যে সারা জীবনে আমাদের দুবার দাঁত হয়, তেমনি চুলও কিন্তু 18 থেকে 20 বার আমাদের সারা জীবনে হবে। এবং এই 20 বার শেষ হয়ে গেলে বা 18 বার শেষ হয়ে গেলে তারপর কিন্তু আর চুলটা হবে না। এবং এই যে 20 বারটা হতে হতে আমরা কিন্তু বৃদ্ধ হয়ে
আমাদের মানে লাইফ শেষ হয়ে যায়, মানে আমরা মারা যাই, এটা হচ্ছে ন্যাচারাল। কিন্তু দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে অল্প বয়সেই সেই চুলগুলো তারা বেশি করে পড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে চুল পড়ে যাচ্ছে, নতুন চুল সেখান থেকে আর উঠতে পারছে না। দুটো প্রবলেমেরই কিন্তু সলিউশন আছে আমাদের এনবিপিতে। আমাদের যে লায়ে লিগেন্স আছে এখানে কিন্তু এর একটা খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেটা ইন্টারনালিও মেডিসিন দেওয়া হবে এনবিপির মাধ্যমে, এক্সটার্নালি লেজার থেরাপি এবং আরো কিছু কিছু পিআরপির মতো থেরাপি আছে, যেগুলো করলে কি হবে, আপনার চুল পড়াটা রেস্ট্রিক্ট হবে, মানে অতিরিক্ত যে চুল পড়ে যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে, কারণ যেই কারণে চুলটা পড়ছে সেই কারণটাকে আমরা ঠিক করে দেবো। দ্বিতীয়ত, যাদের চুলের গ্রোথটা ঠিক মতো আসছে না, চুল তো পড়া কম আছে অনেকের, কিন্তু আমার চুল বাড়েই না, ঠিক আছে, তার মানে চুলটা আনহেলদি হয়ে আছে, মানে তার ক্ষমতাটা কমে আছে, সেখানে কিন্তু কিছু আমাদের ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুলের গ্রোথটাকে আমরা বাড়িয়ে দেবো। কিভাবে হচ্ছে, সেখানে ওই প্রসিডিওরটা মাধ্যমে আপনার চুলের মধ্যে আমরা পুষ্টি বাড়িয়ে দিচ্ছি এবং অটোমেটিক দেখা যাবে যে আপনার চুলের গ্রোথ হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু গ্রোথ হচ্ছে। এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই, এটা মাথায় রাখবেন, এই ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট হয় না। এবং এটা কিছু মাস, কয়েকটা সিটিং নিলেই দেখবেন আস্তে আস্তে আপনার 1-1.5 মাসের পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার চুল পড়াটা অনেক কমে গেছে, এবং যাদের নতুন চুল আসার ব্যাপার আছে তাদের কিন্তু চুল আসছে। এবার কার কতটা ডেভেলপমেন্ট হবে, কে কার কতদিন টাইম লাগবে, এগুলো যখন আপনারা আসবেন আমাদের কাছে, আমাদের এক্সপার্টরা, আমাদের ডক্টরসরা দেখে আপনাকে প্রপার গাইড করে দেবে। একদম। এবং বর্তমানে তো এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা এবং অবশ্যই স্কিন এবং হেয়ার এক্সপার্টরা কিন্তু আরো বেশি করে আপনার স্কিনকে সুন্দর রাখার জন্য, আরো বেশি করে আপনার হেয়ারকে ভালো রাখার জন্য ভাবনা চিন্তা কিন্তু করছে। এবং সেখানে যদি অবশ্যই আপনাদের প্রয়োজন থাকে যে স্কিনের প্রবলেম দূর করতে হবে, হেয়ারের সমস্যা, দীর্ঘদিন বিজ্ঞাপন দেখে অনেক কিছু ব্যবহার করেছি, এখনো কোন রকমের সমস্যার সমাধান পাচ্ছি না, তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, অর্থাৎ যেটা আপনি নোট করেছেন 9830235527 বা 37, এই নাম্বারে আপনারা ফোন করুন, এখনো ফোন করতে পারেন, কথা বলুন, দেখবেন আপনাদের জন্য ভালো সাজেশন থাকবে এবং অবশ্যই আপনারা কিন্তু এসে ভালো একটা ট্রিটমেন্টের মধ্যে থেকে নিজেদেরকে ভালো রাখতে পারবেন। এবং আমরা আলোচনা করছিলাম আজকে স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যায় ছিলাম, সময় ভীষণই সংক্ষিপ্ত। আমরা সোরিয়াসিস এবং সেখান থেকে সোরিয়াটিক আর্থারাইটিস হয়, যদিও আর্থারাইটিস আমাদের আলোচনার বিষয় না, সোরিয়াসিস একটা সমস্যা এবং তার সমাধান, বা সেতির মতন সমস্যা তার সমাধান, এগুলো পাচ্ছি তো এনবিপি থেকে। একদম, দেখুন এই সোরিয়াসিস এবং ভিটিলিগো, যেটা আমরা সেতি বলছি, এগুলোর কিন্তু ট্রিটমেন্টও খুব সুন্দর আছে আমাদের। আর এগুলোকে মডার্ন মেডিসিনে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ, মানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই আমাদের শরীরের এগেনস্টে গিয়ে কাজ করে। আয়ুর্বেদে কিন্তু তার সলিউশন আমরা কিন্তু দিতে পারছি, এবং অনেক পেশেন্ট আছে যারা আমাদের বললাম অনেক বছর ধরে এই রোগে ভুগছে, তারা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট পাচ্ছে। ট্রিটমেন্ট করতে হবে, তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে আমাদের গাইডলাইন্স গুলো কিন্তু ফলো করতে হবে। একদিকে ধরুন আপনি ওষুধ খেয়ে গেলেন, আরেকদিকে আপনি নিজের ইচ্ছে মতো চললেন, তাহলে কিন্তু রেজাল্ট পেতে অনেক দেরি হবে, এটা মাথায় রাখবেন। ধরুন একটা বারণ করা হলো যে আপনি, যেমনি ধরুন আমি বলবো যে আমাদের কি বলবো সেতির ব্যাপারে, সেতির যাদের প্রবলেম আছে তাদের সাধারণত কারোরই খাওয়া উচিত না, এবং বিশেষ করে বলবো যাদের সেতির প্রবলেম আছে তারা কিন্তু দুধ মাছ একসাথে খাবেন না, আজকে থেকে সেটা বন্ধ করে দিন, তাহলে কিন্তু আপনার প্রবলেম দিন দিন বাড়তে থাকবে। এবং দুধ মাছ অন্য কেউ একসাথে খাবেন না, কারণ তাদের কিন্তু তাহলে সেতি হওয়ার চান্সেস থাকবে, কারণ আয়ুর্বেদ মতে বলছে এটা কিন্তু একটা লিভারের এফেক্ট হয়, তার জন্যই কিন্তু সেতির রোগটা আসে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের শরীরে যে মেলানিন বলে পদার্থ আছে, কালো পিগমেন্ট আছে, সেই পিগমেন্টটা নষ্ট হতে থাকে স্কিনের দিকে, যেখানে যেখানে নষ্ট হয়ে যায় সেখানেই কিন্তু এই সাদা দাগ চলে আসে। তেমনই আবার আরেকটা সমস্যা আমি বলবো যে সোরাইসিস বলছে যে এই রোগ কিন্তু কোনোদিন ভালো হওয়ার নয়, মডার্ন মেডিসিন বলছে এটা অটো ইমিউন ডিজিজ, কারণ অটো ইমিউন ডিজিজ কোনোদিন সারতে পারে না, ওটাকে কন্ট্রোল করা হয়। আমাদের এখানে অনেকেই কিন্তু এসছে যারা কিন্তু এই সোরাইসিসের খুব ভালো রেজাল্ট পেয়েছে, এবং তার এতটাই কষ্ট ছিল, সেই কষ্ট কিন্তু এখন অনেক লাঘব হয়েছে, তাদের কিন্তু সেই মানে খারাপ ব্যাপারটা কিন্তু আস্তে 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 ইমপ্রুভমেন্টের দিকে চলে এসছে। আমাদের এরকম অনেক পেশেন্ট আছে, তো যাদেরই এই ধরনের প্রবলেম হবে একবার আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন। একদম। যদিও আজকে হাতের সময় একদম নেই, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।